ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, জগৎজননী মা শারদা এবং আমাদের সবার পথ চলার পাথেয় পরম প্রিয় স্বামীজিকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। মঞ্চে উপবিষ্ট পূজনীয় মহারাজদের, শ্রীমৎ স্বামী জ্ঞানালোকানন্দজি, শ্রীমৎ স্বামী একব্রতানন্দজি এবং পূজনীয় শ্রীমৎ স্বামী সর্বজ্ঞানন্দজিকে আমার প্রণাম জানাই। মহারাজ বলছেন সংক্ষেপে নিজের পরিচয় দেওয়া, সেটা খুবই টাফ ব্যাপার, দেওয়ার চেষ্টা করব। মঞ্চে আছেন আমাদের পূজনীয় দাদা আলোকবাবু এবং এখনও জড়িত বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে শিবপুর বিদ্যা মন্দিরে সর্বজ্ঞানন্দজি ছাত্র, তারপরে শিবপুর বি কলেজের থেকে পাশ করেছিলাম আজ থেকে 31 বছর আগে। আলোকবাবু বিদ্যা মন্দিরে প্রথম দিককার একদম আমার সময় প্রিন্সিপাল ছিলেন স্বামী মেধসানন্দজি, যিনি এখন জাপানে আছেন, তার ক্লাসমেট। তো ওনার জন্য একবার সবাই মিলে একটু হাততালি দিই। বি কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে আমি চাকরি বাকরি করি, গত 31 বছর ধরে চাকরি বাকরি করছি। আর তারপরে MBA পাশ করেছিলাম কলকাতা ইউনিভার্সিটি থেকে। দেশে বিদেশে বিভিন্ন জায়গায় চাকরি করার সূত্রে কিছু অভিজ্ঞতা অর্জন হয়েছে, সেগুলো হয়তো একটু শেয়ার করব। আমি খেলাধুলো নিয়ে মেতে থাকি, বিভিন্নভাবে বিভিন্ন রকমের কাজকর্ম নিয়ে মেতে থাকি, সামাজিক কাজকর্ম নিয়ে। গান বাজনা তো থাকেই যে কোনো বাঙালির রক্তে, নাটক গান বাজনা সেসব আছে। কিন্তু এখনও করি, এখনও আমি কর্ণাটকা স্টেটের ফুটবল রেফারি এবং রেফারি ইন্সট্রাক্টর এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ম্যাচ কমিশনার, আই লিগ প্যানেলের। সেটা মহারাজ বললেন বলে তো সেটা বড় কথা নয়। আমি আজকে যে এখানে থাকতে পারছি, এটা আমার বিশাল সৌভাগ্য। দু হাজার 2 সালে শুরু হয়েছিল, তাই না? মোস্ট প্রবলি আমি 2002 সালে এসেছিলাম। তো প্রথম বছর, আবার 25 বছর বাজে 25 বছরে রজত জয়ন্তী বর্ষ উদযাপন চন্দ্রকোনা রোড শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সাংস্কৃতিক সংস্থানের। আমার এটা বিশাল সৌভাগ্য যে আমি এখানে আসতে পেরেছি, থাকতে পেরেছি। এবং উদ্যোক্তাদের অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে আমাদের প্রিয় বলছিলাম যে আমি কিন্তু বক্তব্য রাখতে আসিনি, কিছু অভিজ্ঞতা শেয়ার করব। ওনারা মহারাজরা যা বক্তব্য বললেন, জ্ঞানালোকানন্দজি প্রচণ্ড সুন্দরভাবে সহজ ভাষায় অনেক ভালো ভালো কথা বলেছেন। পেছনে যারা এখনো ঘুমোচ্ছিল, এখন হয়তো একটু ঘুম ভাঙছো, তারা কতটা নিয়েছো জানি না, কিন্তু রেকর্ডিং আছে, দেখবে পরে। সেইগুলোর মধ্যে কিছু যদি আমরা শিখতে পারি আজকে, অনেক কাজে দেবে। এখানে কতজন স্কুল ছাত্রছাত্রী আছে? একটু হাত তোলো তো। বাহ, খুব ভালো লাগলো। কতজন কলেজ বা ইউনিভার্সিটি? ওকে। আর কতজন আছেন যারা পিতামাতা? আর প্রভাব দেশে বিদেশে প্রচণ্ডভাবে অনুভূত হচ্ছে, এবং সেটা আরও কত 100 বছর চলবে কেউ জানে না। এখনো সমানভাবে তিনি রেলিভেন্ট। তার প্রত্যেকটা কথা, তার আদর্শ, তার বাণী, তার শিক্ষা এখনো 100 বছর বাদেও যেরকম দরকার, আরো 100 বছর বাদেও ততটাই দরকার হবে। স্বামীজি বলেছিলেন না যে এই বিবেকানন্দ কি করে গেল সেটা বোঝার জন্য আরেকটা বিবেকানন্দ লাগবে। আমাদের তার যদি একটুও কিছু ধারণ করতে পারি, সেটাই আমার জীবনকে ধন্য করে দেবে। স্বামীজি একাধারে আমাদের কাছে টিচার, গাইড, মেন্টর, ফ্রেন্ড, ফিলোসফার, এভরিথিং। তাকে ধরে রাখতে পারলেই আমাদের ভবিষ্যৎ।
আজকের এই যুব সম্মেলনে সবার সামনে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি যে এতজন ছাত্রছাত্রীরা আছে, তারাই কিন্তু দেশের ভবিষ্যৎ। স্বামীজি বারবার যুব সমাজকে আহ্বান দিয়ে গেছেন। তিনি সেই তার বিখ্যাত ডাক, ওঠো জাগো, নিজ লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। Arise, awake, and stop not until the goal is reached. কি পাওয়ারফুল কথা! একটু যদি আমরা ভেবে দেখি এই কথার মধ্যে কি পাওয়ার লুকিয়ে আছে। ভাবো একটু, ভাবো। এটা কোনো বাণী নয়, এটা জীবনের একটা চিরন্তন নির্দেশনা। সেই জীবনের পথে কিছু কিছু জিনিস মহারাজ যেগুলো বলছেন, আমি হয়তো কিছু কিছু তার রিপিটেশন হবে, চেষ্টা করব তাড়াতাড়ি বলার। প্রথমেই যেটা আসবে সেটা কি? আত্মবিশ্বাস, নিজের উপর ভর করা, নিজের উপর ভরসা রাখা। আমাদের সব থেকে বড় শত্রু অন্য কেউ নয়, বাইরের কেউ নয়, আমরা নিজেরাই। নিজেরাই আমরা বলি, হে আমার দ্বারা হবে না, আমি ওটা পারবো না, এই ঠিক। বা অন্যরা, তারা বলবে, ইভেন মাস্টারমশাইরা, টিচাররাও, তারাও বলবেন তোর দ্বারা কিছু হবে না। কেন হবে না? প্রত্যেকের একটা করে কাজ থাকে, সবাইকে সবকিছু করতে হবে কেউ বলেনি, সেটা একমাত্র বিবেকানন্দ করতে পারেন। প্রত্যেকের যা শক্তি আছে সেই শক্তির বিকাশ করাতে হবে, সেটাই টিচারদের দায়িত্ব, সেটাই বাবা মার দায়িত্ব, সেটাই সমাজের দায়িত্ব। একটা ছেলে মেয়ে অনেক কিছু নিয়ে জন্মায়, যেটাকে আমরা সংস্কার বলি। বাদ বাকিগুলো সব কিছু তৈরি হয় আমাদের পরিবার, স্কুল, সমাজ থেকে। সেখানে আমাদের প্রত্যেকের দায়িত্ব থাকে তাদেরকে শক্তিশালী করে তোলার। আত্মবিশ্বাসী হোক, নিজেকে দুর্বল ভাবা পাপ। স্বামীজি বলছেন, স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ। শোনা গেছে? এই কথাগুলো তো শোনা, সবারই শোনা, তাই না? ভেবে দেখো কথাটার প্রত্যেকটা মানে মাত্র 6টা শব্দ। স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ। যেদিনকার তুমি নিজেকে দুর্বল ভাবছো, কিছুই হবে না জীবনে। মহারাজ সেই কথাটা বলছিলেন। স্বামীজি বলছেন, অল পাওয়ার ইজ উইদিন ইউ, অল পাওয়ার ইজ উইদিন ইউ, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। তোমার নিজের মধ্যেই সমস্ত শক্তি আছে, তুমি নিজেই সব কিছু করতে পারবে। বিলিভ ইন দ্যাট, বি কনফিডেন্ট, বি বোল্ড। কতজন হতে পারছি আমরা? এগুলো বলতে খুব ভালো লাগে, শুনতেও ভালো লাগে, তারপরে বেরিয়ে গিয়ে আবার দেখে সেই, তাতে কোনো লাভ হবে? আজকে এই যুব সম্মেলনে সবার কথা শুনে যদি আমরা কিছু তার 5%, 10% যদি নিয়ে কালকে আমরা নিজেদের জীবনকে আরো উন্নত করতে পারি, সেটাই হবে এই যুব সম্মেলনের উদ্দেশ্য। একটা জিনিস মনে রাখবে, প্রত্যেক দিন আমাদের এইটাই শপথ নেওয়া দরকার, টুডে আই উইল বি এ বেটার পারসন দ্যান হোয়াট আই ওয়াজ ইয়েস্টারডে। আজকে আমি, গতকাল আমি যা ছিলাম তার থেকে একজন উন্নত মানুষ হব। এইটা যদি আমরা বিলিভ করতে পারি, কাজ শেষ। তোমাদের মধ্যেই সব তৈরি হবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, শিক্ষিকা, প্রফেসর, নেতা, নেত্রী, বিজ্ঞানী, সবাই তোমাদের মধ্যে থেকেই তৈরি হবে। দেশ তাকিয়ে আছে, সবাই তাকিয়ে আছে তোমাদের জন্য। সেখানে মনে রাখতে হবে প্রকৃত শিক্ষা কি। পুঁথিগত শিক্ষাই প্রকৃত শিক্ষা নয়। প্রকৃত শিক্ষা, মহারাজজিও বলছিলেন, যেটা চরিত্র গঠন করা, সেটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। স্বামীজি কি বলছেন? এডুকেশন ইজ নট দ্য লার্নিং অফ ফ্যাক্টস, বাট দ্য ট্রেনিং অফ দ্য মাইন্ড টু থিঙ্ক। শুধু কতগুলো তথ্য মাথার মধ্যে ঢোকানোটা শিক্ষা নয়। বই পড়ে মুখস্থ করে উকরে দিলাম পরীক্ষার খাতায়, ভালো মার্কস পেলাম, বাবা বাবা কত ভালো ছেলে, সেটা শিক্ষা নয়। কি করে আমরা ভাবনা চিন্তা করব, সেটা আরো উচ্চ স্তরে নিয়ে যাব, সেটাই শিক্ষা।
Education is not the amount of information that put into your brain and runs riot there, undigested all your life. কতগুলো ভাতের মাথার ভেতরে ঢোকালাম, কিছুই হজম হলো না, চরকর কাটলো সারা জীবন ধরে, আনডাইজেস্টেড। সেটা এডুকেশন নয়। শিক্ষা মানে তত্ত্ব নয়, শিক্ষা মানে চরিত্র গঠন। শিক্ষা মানে শুধু পুস্তক বিদ্যা নয়, ভালো নম্বর পাওয়া নয়, ভালো চাকরি পাওয়া নয়। শিক্ষা মানে চিন্তা করার ক্ষমতা, শিক্ষা মানে চরিত্র গঠন, শিক্ষা মানে একজন প্রকৃত মানুষ হওয়া। সেখানে আত্মনির্ভরতা, সেটাও জরুরি। আত্মবিশ্বাসের সাথে সাথে আত্মনির্ভরতা আসবে, যেখানে এই প্রজন্ম সবকিছুই করতে পারে। এখন টেকনোলজির যুগ, তোমাদের কাছে টেকনোলজি আছে, তোমাদের কাছে জ্ঞান আছে, সেখানে তার সাথে জোর করতে হবে চরিত্র গঠন। নিজের উপর বিশ্বাস রাখো, নিজেকে তৈরি করো, নিজের উপর সময় দাও, খেলাধুলো করো, পড়াশুনো করো, শরীর চর্চা করো, সংসারের কাজকর্ম করো, সমাজের সেবা করো, তাতেই উন্নত হবে। একটা সর্বমুখী গঠন, এটা অলরাউন্ড ডেভেলপমেন্ট। সেখানে চরিত্রের সাহসও দরকার। সাহসটা আসবে কোত্থেকে? একটা চরিত্রবান মানুষের সাহস আসবে তখনই যখন সে আত্মবিশ্বাসী হবে। আজকে সমাজে জ্ঞানের অভাব নেই, কিন্তু সাহসের অভাব আছে। সমাজে প্রযুক্তির অভাব নেই, কিন্তু নৈতিকতার অভাব আছে। সেখানেই এই যুব সমাজকে এগিয়ে আসতে হবে, সেখানেই তোমাদের জ্ঞান অর্জন করতে হবে, শক্তিশালী করতে হবে নিজেদেরকে। স্বামীজি বলছেন, মহারাজও বললেন, সেবা করা, সেবাই পরম ধর্ম। সার্ভিস টু ম্যানকাইন্ড ইজ সার্ভিস টু গড। সেখানে সেবা তখনই হবে যখন আমরা অন্য কারোর কষ্ট দেখে নিজে কষ্ট পাবো। স্বামীজি সারা ভারতবর্ষ ঘুরে বেরিয়েছিলেন। তখনকার দিনে যোগাযোগ ব্যবস্থা ছিল না, ইন্টারনেট ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না। প্রত্যেকটা প্রান্তে ঘুরে ঘুরে মানুষের কষ্ট দেখেছেন, হু হা করে কেঁদেছেন। মানুষের কষ্ট তাকে কাঁদিয়ে তুলত। সেই রকম যদি আমরা অন্য কারোর কষ্ট দেখে একটু কাঁদতে পারি, তাদেরকে সাহায্য করতে পারি, সেটাই হবে সেবা। এখানে এখন কম্পিউটার এসছে, অটোমেশন এসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখন আবার জেন এআই এর যুগ। সেখানে অনেক কিছুই পাল্টে যাবে, কিন্তু তার সাথে সাথে আমাদের নিজেদেরও পাল্টাতে হবে, নিজেদেরও লার্নিং, কন্টিনিউয়াসলি লার্নিংয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। মহারাজজি বলছিলেন মানবিক মূল্যবোধ, যত টেকনোলজি এগোবে মানবিক মূল্যবোধ কমতে পারে, সেখানেও আমাদেরকে ভেবে রাখতে হবে। সেখানে একটা দরকার স্ট্রং ফাউন্ডেশন। এই যে এত বড় একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে, এর ভিতটা কত শক্তিশালী। আমি যদি একটা আজকে দোতলা বাড়ি করি, তার একটা ভিত করতে হবে, কিন্তু সেই ভিতটা যদি চারতলার বাড়ি হয়, কালকে আমি চারতলা বাড়িও করতে পারবো। ঝড় জল আসুক, কিছু হবে না। একটা বড় গাছ, সেখানেও কিছু হবে না যদি তার শিকড়টা শক্ত থাকে। সেরকম চরিত্র গঠন করতে হবে, চরিত্রের ফাউন্ডেশনটা স্ট্রং করতে হবে। যত ঝড় ঝঞ্ঝা আসুক জীবনে, পড়ে গেলেও আমরা আবার উঠে দাঁড়াতে পারবো। স্ট্রং ফাউন্ডেশন। অ্যান্ড ডোন্ট ফরগেট দ্য রুটস। যারা তোমাকে বড় করছে, আর কালকে তুমি ডাক্তার হও, অনেক বড় হও, বাইরে চলে যাও, ডোন্ট ফরগেট দ্য রুটস। তোমার ছাত্র জীবনে যারা তোমাদের টিচার ছিলেন, মা বাবা, সমাজ, পরিবার, সবাইকে ভুলে গেলে চলবে না। তাদের কাছে যাও, তাদেরকে দিয়ে একটু তাদের সঙ্গে দুদণ্ড বসো। এখনও যদি আমি গ্রামে যাই, দৌড়তে দৌড়তে মহারাজদের, মাস্টারমশাইদের কাছে গিয়ে যদি প্রণাম করি, কয়েকজনই বেঁচে আছেন মাত্র। তাদের মুখে চোখে যে আনন্দর ভাব, সেটা কোনো পয়সা দিয়ে কেনা যায় না। তারপরে নিজেদের চরিত্র গঠনের সাথে সাথে শরীর চর্চা করতে হবে। একটা স্ট্রং বডি দরকার। স্ট্রং বডি একটা পাওয়ারফুল স্পিরিটকে তৈরি করতে পারে। বডি, মাইন্ড সব কানেক্টেড। শুধু পড়াশুনো করলে হবে না, নিজেদের পাওয়ারফুল বডিও তৈরি করতে হবে। স্বামীজি যার জন্য বলছেন গীতা পাঠ থেকে ফুটবল খেলা ভালো, কারণ তিনি চাইতেন যে বডিটা যেন স্ট্রং হয়। এক্সারসাইজ করো রেগুলার, চুপচাপ বসে থেকো না, বাড়ির কাজকর্ম করো, তোমরাই পারবে। আর সময়ানুবর্তিতা, টাইম ম্যানেজমেন্ট। আর কখনো বলবে না যে আমার হাতে সময় নেই, আমি তো সারাদিন সারা রাত পড়াশোনা করছি, আমি এটা কখন করবো, ওটা কখন করবো। সময় কারোর জন্য থেমে থাকবে না, সময়কে বার করে নিতে হবে, সেটাই তোমাদের দরকার। আর সবশেষে বলি যে একটা প্যাশন ধরে রাখতে হবে। সেই প্যাশন যাই হোক না কেন, ফুটবল খেলা হোক, নিজের শরীরচর্চা হোক, গান বাজনা হোক, ডান্স, আঁকা, যাই হোক না কেন, পড়াশুনো করে যত বড়ই হোক না কেন,
নিজের একটা প্যাশন, একটা আবেগকে ধরে রাখতে হবে। এটা আমার নিজের ভাষায় আমি বলি, ইউর প্রফেশন উইল ফিড ইউ, ইউর প্যাশন উইল ড্রাইভ ইউ থ্রু আউট দ্য লাইফ। লাইফ ইজ এ লং জার্নি। সেখানে যদি একটা প্যাশন না থাকে, টিকে থাকা মুশকিল। নিজের জীবিকা তোমাকে অন্নদান করবে, কিন্তু নিজের প্যাশনটা তোমাকে আরো ঢেলে এগিয়ে নিয়ে যাবে। অনেকগুলো কথা বলে ফেললাম, সময়টা খুবই কম। বারবার দাদা বলছেন যে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। সরি মহারাজ, যদি একটু বেশি সময় নিয়ে ফেলেছি। সুতরাং সব শেষে আবারও বলি, চরিত্রের সঙ্গে আপোষ নয়, শুধু নিজের জন্য নয়, সমাজের জন্য বাঁচতে হবে। আত্মবিশ্বাস, আত্মনির্ভরতা, প্রকৃত শিক্ষা, সাহস, সেবা, নিরন্তর শেখা, মানবিক মূল্যবোধ, শক্ত চারিত্রিক ভিত্তি, নেভার গিভ আপ অ্যাটিটিউড, নিজের শিকড়কে না ভুলে যাওয়া, বিল্ড এ স্ট্রং বডি অ্যান্ড মাইন্ড, ডিসিপ্লিন, সময়ানুবর্তিতা এবং সবশেষে প্যাশনকে ধরে রাখা। নিজের উপর বিশ্বাস রাখো। এই সময়টা তোমাদের, এই দেশটাও তোমাদের, তোমাদের উপরই দায়িত্ব। আবার স্বামীজির কথা ধরে বলি, ওঠো, জাগো, প্রস্তুত হও সেই দায়িত্ব নেবার জন্য। জয় হোক যুবশক্তি, জয় হোক মানবতার, জয় হোক ভারতের এবং দেশের দশের ভবিষ্যতে। জয় জয় মা শারদা, স্বামী বিবেকানন্দ। ধন্যবাদ। এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীরভোগ্য স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ। সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি পদ্ধতি। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো, আমি ভারতবাসী। ভারতবাসী আমার ভাই। বলো, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই। ভারতবাসী আমার প্রাণ। ভারতের দেব দেবী আমার ঈশ্বর। ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনরাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। ধন্যবাদ। স্বদেশ মন্ত্র পাঠ করালেন শ্রী গৌরব বিলাস, যুব প্রতিনিধি। খুব
উপরে একটি গান করছি স্বামী চন্ডিগড় আনন্দজির লেখা। বলো গো ঠাকুর বলো না আমারে, আনিলে কারে সাথে তোমার। বলো গো ঠাকুর বলো না আমারে, আনিলে কারে সাথে তোমার। ব্রহ্ম তেজ দীপ্তয়ানন পুরুষ সিংহকে কুমার। ব্রহ্ম তেজ দীপ্তয়ানন পুরুষ সিংহকে কুমার। আনিলে কারে সাথে তোমার। বলো গো ঠাকুর বলো না আমারে, আনিলে কারে সাথে তোমার। বীরেশ্বর অমিত বীর্য সুর সেনাপতি জিনিয়া সূর্য। বীরেশ্বর অমিত বীর্য সুর সেনাপতি জিনিয়া সূর্য। জ্ঞানী গরিয়ান তাপস প্রধান, প্রেমে ভাসমান নয়ন তার। জ্ঞানী গরিয়ান তাপস প্রধান, প্রেমে ভাসমান নয়ন তার। বলো গো ঠাকুর বলো না আমারে, আনিলে কারে সাথে তোমার। ত্যাগে সুখ দে প্রেমেতে নারদ, বুদ্ধের মতো হৃদয় যান। জ্ঞানী শিব গুরু শঙ্কর সম, সে কেন লুটায় পদে তোমার। ত্যাগে সুখ দে প্রেমেতে নারদ, বুদ্ধের মতো হৃদয় যান। জ্ঞানী শিব গুরু শঙ্কর সম, সে কেন লুটায় পদে তোমার। হুঙ্কারে যান কাঁপে ত্রিভুবন, সে কেন মাগিছে তোমার শরণ। হুঙ্কারে যান কাঁপে ত্রিভুবন, সে কেন মাগিছে তোমার শরণ। তোমারই আশিস করিয়া ধারণ, সে কি গো হরিবে ধরার ভার। তোমারই আশিস করিয়া ধারণ, সে কি গো হরিবে ধরার ভার। বলো গো ঠাকুর বলো না আমারে, আনিলে কারে সাথে তোমার। ব্রহ্ম তেজ দীপ্তয়ানন পুরুষ সিংহকে। देशिकेन्द्रं परमं पवित्रं विश्वस्य पानं मधुरैजतीन्द्रं हिताय नृणां नरमूर्तिमन्तं
विवेक आनन्दमहं नमामि विवेक आनन्दमहं नमामि। সকলকে আমার আজকের আন্তরিক শুভেচ্ছা নমস্কার জানাই। পূজ্যপাদ স্বামী একব্রতানন্দজি মহারাজ, আমার অত্যন্ত স্নেহের স্বামী জ্ঞানালোকানন্দজি মহারাজ, মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় আলোকদা, আমাদের বেলুড় কলেজের প্রাক্তন ছাত্র সন্দীপ নন্দ, এবং উপস্থিত যারা আছেন প্রত্যেকের নাম আলাদা করে বলছি না, কিন্তু সকলকেই আমার শ্রদ্ধা নমস্কার অভিনন্দন জানাই। এই 25 বছর পূর্তি উপলক্ষে বিশেষভাবে অভিনন্দিত হওয়ার একটা সুযোগ এবং আমার দিক থেকে বিশেষভাবে অভিনন্দন জ্ঞাপন করার একটা সুযোগ এসেছে। তো প্রথম থেকেই উজ্জ্বল বলতে পারবে সভাপতিকে, আজকের যে মিটিংটা হচ্ছে এখানে তার সভাপতিকে। আমি শেষকালে বক্তৃতা মানে আমি যদি সভাপতি হই তাহলে সভাপতির কাজ হচ্ছে বসে বসে ঝিমুনো এবং শেষকালে একটা ওটার থেকে দুটো নিয়ে একটুখানি এটা মেকআপ করে দেওয়া, এটা হচ্ছে সভাপতির কাজ। আর বাস্তবিক পক্ষে খুব একটা কি বলবো আমি ভেবে আসিনি, দু একটা যা ভেবেছিলাম সেটা তো বটেই, তার থেকে অনেক বেশি আমাদের জ্ঞানালোকানন্দজি মহারাজ বলে দিয়েছেন। তারপরে সন্দীপ নন্দ সে বলে দিয়েছে, কাজেই আমার তো এখন আর বলার খুব একটা কিছু নেই, খুঁজে পাচ্ছি না। কারণ যদি এই ছাত্রছাত্রীরা, অনেক ছাত্র স্কুল ছাত্র আছে, ছাত্রছাত্রী, তারা যদি সত্যি সত্যি শুনে থাকে, তাদের আগ্রহ আছে বলেই তারা এসছে, এবং যদি এখানে মোবাইল ফোন না দেখে যদি সত্যি সত্যি শুনে থাকে, তাহলে এর মধ্যে বহু উপকরণ, জীবন গঠনের বহু উপকরণ বলা হয়ে গেছে। কাজেই এর থেকে আলাদা করে খুব একটা বলার বা উপদেশ দেওয়ার খুব একটা আমি খুঁজে পাচ্ছি না। যদি বলা হয় যে আমার নিজের অভিজ্ঞতা কি, এই যে অরুণাচল প্রদেশে রয়েছি, সেখানে গিয়ে কি অভিজ্ঞতা, সেটা সম্বন্ধে একটুখানি দু চার লাইন বলতে পারি। কিন্তু তার আগে একটা দুটো কথা একটুখানি পুনরাবৃত্তি করব সকলের জন্য, যারা বিশেষত ছাত্রছাত্রী। সেটা হচ্ছে যে কনফিডেন্স, আত্মবিশ্বাসের কথা বলছিলেন মহারাজ, আত্মসমীক্ষা, আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাস একটা খুব বিশেষ ফ্যাক্টর জীবনে। ওখানে গিয়ে আমি দেখলাম যে আত্মবিশ্বাস থাকলে সাকসেস আসে, সাফল্য আসে। যেখানে আত্মবিশ্বাস আছে
সেখানে সাফল্য এসেছে। মানে আত্মবিশ্বাসটা যদি ঈশ্বর কেন্দ্রিক হয় তাহলে আরো ভালো। আত্মবিশ্বাস অনেকেরই আছে, যেমন আমাদের উদাহরণ দিচ্ছি শচীন তেন্ডুলকর, যখন মাঠে নামে, কিংবা এখন বিরাট কোহলি, এরা যখন মাঠে নামে এরা আত্মবিশ্বাসে ভরপুর হয়ে নামে, ফলে সাকসেস আসে। ফুটবলে সন্দীপ বলতে পারবে ভালো, এই যে কিছুদিন আগে মেসি এসেছিল, তার একটা প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভার সঙ্গে আরেকটা ফ্যাক্টর আছে, সেটা আত্মবিশ্বাস। প্রতিভা ছাড়া হয় না ঠিকই, কিন্তু আত্মবিশ্বাস আছে, সেই পর্যায়ে নিয়ে গেছে তাকে। পৃথিবীর টপ লেভেলে নিয়ে গেছে সারা পৃথিবীতে ফুটবলে। তো সেটা আমরা সাধারণ মানুষের পক্ষে সেটা আমরা কল্পনা করছি না বা চাইছিও না, কিন্তু আমাদের লেভেলে এই দৈনন্দিন জীবনে যে আত্মবিশ্বাস দরকার সেইটা অনেকেরই নেই। সেই জন্যে তাদের দৈনন্দিন জীবনের যে সাফল্য, সেই সাফল্যের ঘাটতি থাকে। কিন্তু এইটা আমার অভিজ্ঞতা যে আত্মবিশ্বাস যদি থাকে তাহলে সাফল্য আসবে। আচ্ছা, আত্মবিশ্বাস বাড়ানোর কি কি উপকরণ আছে? আমরা এই চন্দ্রকোনা রোড এই এলাকার কথা যদি ভাবি, এখানে ছাত্রছাত্রীরা তাদের আত্মবিশ্বাস বাড়াবে কি করে? একটা হলো তাদের নিজেদের ভিতর থেকে একটা আত্মবিশ্বাস বাড়ানোর প্রবণতা চাই, ইচ্ছা চাই। আর একটা হচ্ছে এনভায়রনমেন্ট। কেউ একটা নতুন মোটর বাইক কিনেছে, সেই মোটর বাইক নিয়ে তার ততটা আত্মবিশ্বাস নেই, একটু নড়বড় করছে। সে কিছুদিন চালাবার পরে তার আত্মবিশ্বাস বাড়লো, সে মোটর বাইক চালাবার একটা সুযোগ পেয়েছে, সে যেভাবেই হোক, নিজের হোক অন্যের হোক, এই যে সুযোগটা পেয়েছে, এই সুযোগটা যে পায়নি এবং মোটর বাইক চালাতেও জানে না, তার ক্ষেত্রে মোটর বাইক চালানোর আত্মবিশ্বাসের প্রশ্ন নেই। সুতরাং একটা সুযোগ তৈরি করে দেওয়ার দায়িত্ব হচ্ছে বড়দের, যারা সিনিয়র। একটা বাচ্চা, সে ছোট থেকে, এই কদিন আগে দেখছিলাম আমাদের ভারতীয় বংশোদ্ভূত কানাডাতে, সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কিছু কাজ করেছে। সেই কাজটাতে মুগ্ধ হয়ে মাইক্রোসফট এবং অ্যাপল দুজনেই তারা ইন্টারভিউ নিচ্ছে। তার কি কনফিডেন্স! সে কনফিডেন্সটা, বাচ্চা তো 12-13 বছরের ছেলে, কনফিডেন্সটা পেয়েছে তার কারণ সে ছোট থেকে একটা এনভায়রনমেন্ট পেয়েছে, যে এনভায়রনমেন্টটা তাকে সাহায্য করেছে তার আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার জন্য। সুতরাং আমাদের সামাজিক দিক থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে এটা
বড়দের দায়িত্ব যে বাচ্চাদের কাছে একটা এনভায়রনমেন্ট, একটা পরিবেশ তৈরি করে দেওয়া, যাতে করে সে বেশি এক্সপোজড হয় বা সে এক্সপ্লোর করতে পারে, তার কাছে জগতের বিভিন্ন সুযোগ তার সামনে আসবে, তখন সে ইউজ করবে সেই সুযোগটাকে এবং করে সে আত্মবিশ্বাসী হবে। এই দায়িত্বটা বড়দের। এবং সেই বড়দের বলতে আমি শুধু এখানকার যারা গার্জেন আছে বা স্কুলের গার্জেন তাদের কথা বলছি না, এইটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব, ডিস্ট্রিক্টের দায়িত্ব, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা তাদের দায়িত্ব, লোকাল এমএলএ এমপি তাদের দায়িত্ব, পলিটিক্যাল যারা আছে তাদেরও দায়িত্ব, কারণ তারাও বড়দের গ্রুপে পড়ে গেছে। সেই দায়িত্বগুলো আমরা ঠিকঠাক পালন করি না বলে আমাদের কাছে এখন ভারত তো অনেক উপরে উঠছে আস্তে আস্তে, এবং স্বামীজির যে দর্শন যে ভারতবর্ষ সারা পৃথিবীকে নেতৃত্ব দেবে, তবে গোলাগুলি বা অস্ত্রশস্ত্র নয়, তরবারির সাহায্যে নয়, আধ্যাত্মিকতার সাহায্যে ভারতবর্ষ সারা পৃথিবীকে নেতৃত্ব দেবে। এই যে স্বামীজির স্বপ্ন, সেই আধ্যাত্মিকতার সাহায্যে নেতৃত্ব দেওয়ার আগের স্টেপগুলো হচ্ছে ভারতবর্ষের ইকোনমিক ডেভেলপমেন্ট, তার আগের স্টেপ হচ্ছে ভারতবর্ষের সায়েন্টিফিক ডেভেলপমেন্ট, রিসার্চ, তার আগের স্টেপ হচ্ছে সমস্ত মানুষের মধ্যে সেই মানসিকতা তৈরি করবে, এবং সেই মানসিকতা ধীরে ধীরে তৈরি হচ্ছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ এখন যে আইটি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি যেভাবে ছড়িয়ে পড়ছে, কম্পিউটার এবং অন্যান্য, এইগুলোর মধ্যে যে মেন্টালিটি তৈরি হচ্ছে, তাতে মন অনেক বেশি যুক্তিবাদী হয়ে উঠছে এবং লোকে বুঝতে শিখছে। একদিকে যেমন তার একটা নকারাত্মক দিক আছে, ঋণাত্মক দিক আছে, একটা প্রলোভনের দিক আছে, একটা বিলাসিতা, ইন্দ্রিয় ভোগের দিক আছে। আর একদিক থেকে এইটার যে পজিটিভ অ্যাপ্লিকেশন, সেইটাও ভারতবর্ষের মানুষ অনুভব করছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে অ্যাপ্লিকেশন সাইটটা ভারতবর্ষে সারা পৃথিবীর মধ্যে এখন টপে আছে। কোনো দেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এত বেশি অ্যাপ্লিকেশন ভারতবর্ষের বাইরে নেই, সারা পৃথিবীতে ভারতবর্ষে যতটা আছে। কিন্তু এই 140 কোটি মানুষের একটা দেশ, সেখানে যে কোনো কিছু সাকসেসফুল হওয়া বা সব কিছু গুছিয়ে ডেভেলপমেন্ট হওয়া, ওটা অনেক সময় সাপেক্ষ, পরিশ্রম সাপেক্ষ, তার ইফস অ্যান্ড বাটস অনেক কিছু আছে, বিরোধিতা আছে। এই সমস্ত কিছু অতিক্রম করে ভারতবর্ষ এগিয়ে যাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সুতরাং আমাদের ছেলেদের মধ্যে বা ছাত্রছাত্রীর মধ্যে কনফিডেন্স বাড়িয়ে তোলার দায়িত্ব যেমন তাদের নিজেদেরও আছে, তাদের আগ্রহ, তেমনি গোটা সমাজেরও আছে, অ্যাডমিনিস্ট্রেশনের আছে, বড়দের আছে, বাবা মায়ের আছে। একটু আগে সন্দীপ যে কথা বলছিল, একদিন দেখছি বেলুর মঠে সর্দার আর সর্দার নিয়ে এসছে, একটা ফ্যামিলি, সর্দারজি। বিকেলবেলা তারা তো পাঞ্জাবি ভাষায় কথা বলছে, তারপরে ঠাকুর প্রণাম করে একটা মাঠে, মন্দিরের পশ্চিম দিকের মাঠে বসেছে
অনেকদিন আগেকার কথা। সেখানে সামনে একটা গাছ আছে, একটা বাচ্চা, ওদেরই শিশু সন্তান, সে নড়তে নড়তে গিয়ে গাছেতে, তারপরে একটা নিচের দিকে একটা ডাল ছিল, সেই ডালের উপরে উঠেছে, ডালের উপরে উঠে সেখান থেকে পড়ে গেছে। এই মা বাবা কিন্তু তাদের কোনো বেকার নেই। আমি তখন মনে মনে ভাবছি যে যদি বাঙালি হতো, এই কোথায় যাচ্ছে, উঠিস না রে, ডালে উঠবে না, পড়ে যাবে। অর্থাৎ বাচ্চাকে তার চোখের সামনে কিছু এক্সপ্লোর করার সুযোগটা বাবা মা দিতে পারছে না তাদের মানসিকতার জন্য। ভালো হোক মন্দ হোক, একটা সে জানুক, সে দেখুক কি হচ্ছে না হচ্ছে। তো এই যে সংস্কৃতি সংস্থান, এই সংস্কৃতি সংস্থানেরও এই যে এই দেখলাম যে কোথায় লেখা রয়েছে, কি দেখে দেখে বলছিল, ও ওইখানে লেখা আছে না, ওরগঞ্জ পাঠচক্র আবৃত্তি ভুলা না সঙ্গীত আবৃত্তি ভুলা পাঠচক্র কুইজ আগ্রা আশ্রম। এটা খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এর সঙ্গে আরো কিছু যদি করা যায়, এক একটা আশ্রমকে এক একটা আইটেম দেওয়া হয়েছে, সারা বছরে আরেকটা আইটেম কিছু দেওয়া যেতে পারে, দুটো, এবং এমন কিছু দেওয়া যেতে পারে, সায়েন্স এক্সিবিশন ইত্যাদি কিছু যদি দেওয়া যায়, তাহলে তাদের আরো বেশি এক্সপোজড হবে, সেটাও দরকার। আর সংস্কৃতি সংস্থান যখন হলো প্রথম 2000 সালে, তখন ওই বনবিতানে মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে বিধু মহারাজ এসেছিলেন নাকি, লোকেশানন্দজি? হ্যাঁ, লোকেশানন্দজি ছিলেন না, আমি একাই ছিলাম। ও তখন আমি অনেকক্ষণ ধরে ব্রেন ওয়াশ করলাম। তারপরে একজন উঠে দাঁড়িয়ে বলল, কে বলেছিল মনে নেই, আচ্ছা অনেক কথা তো শুনলাম, এবার কি করতে হবে সেটা বলুন। এবার কি করতে হবে সেটা বলুন। করতে হবে কি, সেইটা এই যে নরেগা মাটি কোপাও 100 দিনের কাজ, ওই রকম ব্যাপার তো কিছু নয়। স্বামীজির চিন্তা ভাবনা নিজের মধ্যে আনতে হবে, এটাই করতে হবে। এবং তার জন্যে যে আমাদের প্রচুর প্রস্তুতির দরকার, প্রচুর অনেক কিছু দরকার, সেসব কিছু নয়। আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে স্বামীজিকে কি করে নিয়ে আসা যায়, সেটা আমরা নিজেরাই প্ল্যান করতে পারি, নিজেরাই আমরা ঠিক করতে পারি যে হয়তো আমরা কতটা সময় দিচ্ছি। এই সন্দীপ বলছিল যে আমরা সময় নেই। আচ্ছা, স্বামীজির গ্রন্থ থেকে 2 পৃষ্ঠা যদি ডেইলি পড়বো, এই যে সময়টা, এই সময়টা আমি স্বামীজিকে দিতে পারি। ওই সময় নেই। এই কিসের সময় আছে না, টিউটরের কাছে গিয়ে অঙ্ক করার সময় আছে। ছোটবেলা আমরা কোনো টিউশন পড়াটাকে খুব লজ্জাজনক মনে করতাম। আমি যখন স্কুলে, তখন টিউশন পড়ছে, ও টিউশন পড়ছে, মানে সেটা ডিসক্লোজ করা হতো না। হ্যাঁ, সেটা ডিসক্লোজ করা হতো না, কারণ ওটা একটু এটা লজ্জাজনক ব্যাপার। হ্যান্ডিক্যাপ মানে মেন্টালি হ্যান্ডিক্যাপ বা বুদ্ধির দিক থেকে হ্যান্ডিক্যাপ, ইন্টেলিজেন্সের দিক থেকে হ্যান্ডিক্যাপ, এরকম ব্যাপার। তো সেই জন্য লুকিয়ে লুকিয়ে পড়তো। আমাদের বিদ্যামন্দিরে আমাদের কাছে একজনই টিউশন পড়তো কেমিস্ট্রিতে, সেটাও আমি জানলাম 3rd ইয়ারে। 1st ইয়ার থেকে পড়ছে, কিন্তু 3rd ইয়ারে জানলাম সে টিউশন পড়ে। আর এখন ওইটাই গর্বের ব্যাপার হয়েছে, জানো আমি 5খানা টিউশন পড়ি। আমি সময় নেই, আমার এত টিউশন পড়তে হয়। বিবেকানন্দের 2 পাতা আমি পড়বো কখন?
এত টিউশন করতে হয়? এই যে ক্যারিয়ার উইদাউট মরালিটি, ক্যারিয়ার উইথ ক্যারেক্টার ইজ জিরো। Career with character is zero, and career without character is zero. And morality সম্বন্ধে যে বললেন, morality is where is there is selfishness, that is immoral. Where there is unselfishness, that is moral. এই moral আর immoral এর এই ডিফারেন্সটা খুব সহজ। বুঝে ধর্ম কি? স্বামীজি বলছেন ধর্ম হচ্ছে, এই মেয়েগুলো কথা বলছিস কেন? ধর্ম হচ্ছে যে জিনিসটা তোমার মনকে শক্তিশালী করে, সেটাই ধর্ম। যে চিন্তা ভাবনা আচরণ তোমার মনকে দুর্বল করে, সেটাই অধর্ম। পরিষ্কার ডেফিনিশন। Education is the manifestation of perfection of already. Education is the manifestation of the perfection already in man. কেউ কম্পিউটার চালায়, কেউ জুতো সেলাই করে, সে প্রথমে অত জুতো সেলাই করতে পারতো না, ধীরে ধীরে জুতো সেলাই পারফেকশনে আসছে। যতটা পারফেক্ট হচ্ছে তত সে এডুকেটেড হচ্ছে। সে প্রথমে সেলাই করতে পারে, জামা সেলাই, যে টেলার, খেলাধুলোর মধ্যে তাই, কম্পিউটারের মধ্যে তাই, গানের মধ্যে তাই, নাটকের মধ্যে তাই। প্রথমে অত পারফেকশন হচ্ছে না, গানের মধ্যে সুর লাগছে না, ধীরে ধীরে আস্তে আস্তে যতটা সুরে আসছে, যতটা পারফেকশনের দিকে এগোচ্ছে, তত বেশি তাকে বলবো এডুকেটেড। এবং তাহলে এডুকেটেড ফাইনালি কত হবে না, কোনো এন্ড নেই। অর্থাৎ there is no end to perfection. পারফেকশনের কোনো শেষ নেই। কত দূরে গিয়ে আমি পারফেক্ট হব না, এগোতে থাকো, চারি ব্যক্তি আগে যাও, তারে বাড়া আছে। কাজেই বিবেকানন্দকে আত্মস্থ করতে গেলে যে প্রচুর সময় দিতে হবে এমন কোনো কথা নেই। আমরা নিজেদের দৈনন্দিন জীবনে কিভাবে স্বামীজিকে নিতে পারি আমার নিজের মতো করে, সেইটা দেখে নেওয়া। আর যদি আমি এক্সপোজড হই, বা যদি আমি এক্সপ্লোর করতে পারি কি আছে না আছে, তাহলে আমি প্ল্যানিংটাও করতে পারি। ওখানে হিমালয়তে সেই পাহাড়ের মধ্যে, জঙ্গলের মধ্যে যে গেলাম, রাস্তা নেই, জঙ্গল, তখন ব্যাঙ্গালোর থেকে কিছু প্রফেশনাল মানুষকে ডেকে বললাম, তোমরা একটা প্ল্যান বানাও। তো প্ল্যানটা প্রথমে করা হচ্ছে, কিন্তু সেই প্ল্যান করবার জন্যে তারা প্রায় 1 বছর সময় নিল। কারণ তারা ঘুরে 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 সমস্ত জায়গাটা সার্ভে করলো, কোথায় কিরকম আছে না আছে, কোথায় স্কুল বাড়িটা হবে, কোথায় ল্যাবরেটরি বিল্ডিংটা হবে, কোথায় মংস কোয়ার্টার হবে, কোথায় স্টাফ কোয়ার্টার হবে, কোথায় হস্টেল হবে। পাহাড়ের মধ্যে মানে প্লেন্স নয় না এটা, আমরা যেরকম এখন প্লেন্সে আছি তা নয়, এটা ধাপ ধাপ নিচে, যেখানে আমাদের নিচের বাড়িটা সেটা যে হাইটে আছে, তার থেকে সবচেয়ে উপরে যে বাড়িটা সেটা প্রায় 1500 ফুট উপরে আছে। তো এই 1 বছর ধরে প্ল্যানিংটা হলো। তো সেইভাবে আমরা যদি প্ল্যানিং করতে পারি প্রপারলি, আর তার সঙ্গে যদি আত্মবিশ্বাস থাকে, তাহলে সাকসেস ইজ ডেফিনিট, এনশিওর। আর মহারাজরা সবই বলে দিয়েছেন আত্মসমীক্ষা, অকর্তব্যম ন কর্তব্যম,
এটাও একটা খুব সুন্দর কথা। যেটা করণীয় নয় সেটা করবে না। অনেকদিন আগে একজন বলছে আমার হস্টেলের ছেলে বলছে হস্টেলে না আমি ভয় ভয় থাকি সবসময়। বলছে হস্টেলে কেন ভয় ভয় থাকো? বলছে হস্টেলে থাকলে কি জানি আমার ভয় লাগে এক্ষুনি এসে আমাকে বকাবকি করবে ওয়ার্ডেন। তার মানে অকর্তব্যটা কর্তব্য করছে সে, যেটা অকর্তব্য সেটা করছে বলে তার ভয় লাগছে। যদি অকর্তব্যটা না করতো তাহলে তার ভয় লাগে না। আরো তো অনেক ছেলে আছে যারা অকর্তব্যটা করে না, তারা তো ভয় লাগে না। সুতরাং আমাদের মনে ভয়টা ওই কারণে হয়, যেটা করণীয় নয় সেটা আমরা করি, আর যেটা করণীয় সেটা করি না, সেই জন্য মনে ভয় আসে। আর যে ঠিকঠাক চলে, যেমন ধর্ম শব্দটা নানা রকম ভাবে ব্যাখ্যা করা যায়। একজনের জন্ডিস হয়েছে, তাকে তেল খেতে না বলেছে, সে যেতে যেতে দেখলো রাস্তায় খুব সুন্দর আলুর চপ হচ্ছে, পকোড়া বানাচ্ছে, সে জন্ডিস হয়েছে ভুলে গেল, অকর্তব্যটা কর্তব্য করে নিল। তারপরে ভয় লাগলো, জানি তারপরে তার জন্ডিসের যা লক্ষণ সেগুলো বেড়ে গেল। সুতরাং যেটা করণীয় সেইটা করলে আর কোনো ভয়ের কিছু নেই। পরিমিতি বোধ, এই পরিমিতি বোধটাও খুব একটা ইম্পর্টেন্ট ছাত্রছাত্রীর পক্ষে। সেটা প্রথমেই থাকে না। আমরা যৌবনেরই দূত, আমরা চঞ্চল, আমরাই গড়ি, আমরাই ভাঙি, সেটাও সত্য। আবার সেই সঙ্গে এটাও মনে রাখতে হবে যে আমরা যেন আমাদের মর্যাদাটা, মানে লিমিট, মর্যাদা মানে লিমিট, সেইটাকে অতিক্রম না করি। এখন নানা রকম ভাবে ফ্যামিলি লাইফেও দেখছি যে মর্যাদা অতিক্রম হয়ে যাচ্ছে। ছেলে তার মর্যাদা অতিক্রম করছে, বাপের সঙ্গে যেমন ব্যবহার হচ্ছে তাতে দেখা যাচ্ছে মর্যাদা অতিক্রম করছে। এবং অন্যান্য সর্বক্ষেত্রে এরকম দেখা যাচ্ছে। স্কুলেতে আমরা সহনাভবতু বলি, সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ, সেখানে লাস্ট লাইনে বলে যে মা বিদ্বিষাবহৈ, অর্থাৎ শিক্ষক এবং ছাত্রের মধ্যে যেমন কোনো রকম বিদ্বেষভাব না থাকে, শিক্ষক এবং ছাত্রের মধ্যে একটা সুইট রিলেশন, একটা মিষ্টি সম্পর্ক, মধুর সম্পর্ক যেন থাকে। এবং ছাত্র সে নিজেকে তৈরি করবে যেটা সে শিখছে সেটাকে প্রয়োগ করার জন্য। শিক্ষকের মধ্যেও সেই একই রকম ভাবে সে প্রয়োগ শক্তি থাকবে। সেই জন্যে সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ, দুজনেই সমানভাবে দক্ষ হবে তার যেটা শিখেছে সেটাকে প্রয়োগ করতে, এবং তাদের মধ্যে একটা মধুর সম্পর্ক থাকবে। সেইটা এখন হয়েছে কি, দেখলাম যে একজন টিচারকে গাছে বেঁধে স্কুলের ছেলেরা পিটিয়েছে, গাছের সঙ্গে শিক্ষককে বেঁধে সেই শিক্ষককে ধরে পিটিয়েছে, ওদের বিহারে না কোথায়। উল্টোটা হয়ে গেল, ঠিক উল্টোটা। আর আমাদের এই সমাজকে আমরা চাইছি যে খুব স্টেবল করব। এই সমাজ আমাদের ভারতবর্ষে সব কিছুতেই সরকারের উপর দোষ দেওয়া হচ্ছে, এটাও একটা শিক্ষা, আমাদের রং এডুকেশন হচ্ছে। যা কিছু সরকারের দায়িত্ব, আমাদের কোনো দায়িত্ব নেই, সিটিজেন্সের কোনো দায়িত্ব নেই। এটা একটা খুব রং এডুকেশন। আর রুট, ওই সন্দীপ যেটার কথা বলছিল, রুট, আমাদের রুটটা কি সেইটা বোঝা দরকার। যে আমরা কোত্থেকে এসছি, আমাদের পূর্বপুরুষরা কি বলে গেছেন,
এখন বিদেশে তুলসী পাতা বিক্রি হচ্ছে 5টা পাতা $1। তুলসী পাতা ভিটামিন সি বাড়াবে কিংবা সর্দি টর্দি কমাবে। আর যেহেতু বিদেশ থেকে হয়ে আসছে তখন আমরা তাকে সম্মান দিচ্ছি, আমরা নিজেদের যা ঐতিহ্য সেটাকে সম্মান দিই না। নিম দাঁতন, নিম দাঁতন আমেরিকাতে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। এখন ওই টুথপেস্ট আর টুথব্রাশ এগুলো এখন ওরা খুব একটা ব্যবহার করে না, বা প্রচারটা অনেক কমে গেছে। নিম দাঁতনের চারকোল মানে আমরা ছোটবেলা ছাই দিয়ে দাঁত মাজতাম কখনো কখনো, খুব ছোটবেলা, তখন টুথপেস্ট ছিল না, এখন চারকোল দিয়ে টুথপেস্ট বানিয়েছে, সেইটার খুব প্রচার আমেরিকাতে। ওইখান থেকে ঘুরে ধাক্কা খেয়ে এলে আমাদের কাছে সেটা খুব ভালো জিনিস। এইটা আমাদের বাঙালিদের মধ্যে এই ধরনের সেন্টিমেন্টটা খুব বেশি আছে। অন্য ভারতবর্ষে অন্যান্য জায়গাতে আমাদের সংস্কৃতিকে সম্মান দেয়, মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, তারা নিজেদের সংস্কৃতি নিয়ে। আর আমাদের এই আঁতেল বাঙালি কিছু আছে, তাদের এরকম সেন্টিমেন্ট আছে, নিজেদের জিনিস ঠিক নেই। রবীন্দ্রনাথের কবিতা, আরে ও কি কবিতা লিখবে। যখন নোবেল প্রাইজ পেলেন, বাবা রবীন্দ্রনাথের কবিতা ভয়ানক ব্যাপার। উনি নোবেল প্রাইজ পাওয়ার পরে আমরা রেকগনাইজ করতে শিখছি, তার আগে আমরা রেকগনাইজ করতে পারি না। তো এইসব অনেক কিছু আলোচনা, এই আলোচনা করতে গেলে অনেক সময়ও লাগে। তারপরে আত্মসমালোচনা, এই আত্মসমালোচনারও কিন্তু এইটা একটা জায়গা। আমি বলি কি, এই যে যুব সম্মেলনে স্বামীজির কথা আলোচনা হবে ঠিকই, কিন্তু এই আত্মসমালোচনাতে একটু প্রশংসা করি, যে বইটা কই, সোভিনেটটা নাম, তার মধ্যে প্রশংসাও থাকবে, আবার নিজেদের কি করেছি না করেছি তারও একটা হিসাব থাকবে। আমাকে সঞ্জয় রিকোয়েস্ট করেছিল যে এটা শুভেচ্ছা বার্তা পাঠাতে। আমি একটা চিঠি লিখেছিলাম, চিঠিতে আমার মনের কথাগুলো লেখা ছিল। 2001 সালে অতি সাধারণভাবে যে সংগঠনটির আবির্ভাব হয়েছিল, শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের আশীর্বাদ ও আদর্শকে সম্বল করে ধীরে ধীরে সেই বর্ধমান সংগঠনের রজত জয়ন্তী উদযাপনের প্রাক মুহূর্তে আমার আন্তরিক শুভকামনা, শুভেচ্ছা জানাই। প্রথমাবধি এই সংস্কৃতি সংস্থানের সঙ্গে যুক্ত থাকার সুবাদে ভালো করেই জানি কতটা বন্ধুর রাস্তায় সংশ্লিষ্ট সদস্য ও সদস্যদের চলতে হয়েছিল। সংস্কৃতি সংস্থান স্বয়ং একটি সংগঠন হলেও দলিল মোতাবেক অন্য সংগঠনের সশক্তিকরণের ক্ষমতা এই সংস্থানকে দেওয়া হয়েছে। আসলে যেমন ওরগঞ্জ বা ঘাটমুড়া বা বিলা, আগ্রা, তাদের নিজেদের কিছু কিছু অ্যাক্টিভিটি আছে, এই নন ফর্মাল এডুকেশন হোক বা ধর্মীয় অনুষ্ঠানগুলো ইত্যাদি, মন্দির, ঠাকুরঘর, উৎসব, স্কুল। কিন্তু সংস্কৃতি সংস্থানের নিজস্ব অ্যাক্টিভিটি কিছু নেই। নিজস্ব অ্যাক্টিভিটি বলতে এই একটা সারা বছর এই একটি যুব সম্মেলন, তাছাড়া আর খুব একটা অ্যাক্টিভিটি নেই। তাই সংশ্লিষ্ট অন্যান্য সংগঠনের পথ চলার সুখ দুঃখ এই সংগঠনকে যথেষ্টই প্রভাবিত করে, কারণ এই সংগঠনেরই
দায়িত্ব সকলকে ঠিক মতো চালানো। তো সেই জন্য কোথাও যদি কোনো রকম সমস্যা হয়, সে সমস্যা ম্যানমেড সমস্যা বা এই ম্যান পাওয়ার সংক্রান্ত হোক বা আর্থিক সংক্রান্ত হোক, যাই হোক, সেইটা প্রলেপ দেওয়ার দায়িত্ব সংস্কৃতি সংস্থানেরই রয়েছে। অবশ্য জ্যেষ্ঠ ভ্রাতার ন্যায় ঘাটমুড়া বিবেকানন্দ পাঠচক্র এই সকল পরিস্থিতিতেই এই সংস্থানকে এগিয়ে যাওয়ার প্রেরণা ও দিক নির্দেশ দিয়ে থাকে, সে কথা বলার অপেক্ষা রাখে না। সংস্কৃতি সংস্থানের সঙ্গে সংশ্লিষ্ট আরও 9টি সংগঠনের একসাথে পথ চলা এবং বৃহত্তর পশ্চিম মেদিনীপুরে রামকৃষ্ণ বিবেকানন্দের ভাব আন্দোলনকে পুষ্ট করে তোলার এই দলগত প্রয়াসকে এখন অস্বীকার করার আর কোনো উপায় নেই। শ্রীরামকৃষ্ণ শিষ্য এবং রামকৃষ্ণ সংঘের প্রথম সাধারণ সম্পাদক স্বামী শারদানন্দ মহারাজ আজ থেকে ঠিক 100 বছর আগে, অর্থাৎ 1926 সালে, এটা 2026, 1926 সালে বেলুড় মঠে আয়োজিত যে কনভেনশন হয়েছিল, সেই কনভেনশনে বলেছিলেন কোনো সংগঠনের জন্মলগ্নে একটা সামাজিক বিরোধিতা থাকে, ক্রমশ সেই বিরুদ্ধাচরণ স্তিমিত হয়ে একটা উপেক্ষার ভাব বা উদাসীনতা জেগে ওঠে। আরে ঠিক আছে, চলছে, চলুক, এরকম একটা ভাব। এরপরেও যদি সেই সংগঠন তার নিজস্ব জীবনী শক্তির দ্বারা নিজের চলার পথে এগিয়ে যেতে থাকে, তখন বৃহত্তর সমাজে তার একটা সমর্থন, একটা সাপোর্ট, একটা আত্মীকরণের পর্যায়ে শুরু হয়ে যায়। তখন বৃহত্তর সমাজ তাকে সাপোর্ট করতে থাকে। তা এখন এই সংস্কৃতি সংস্থানকে এখানকার স্থানীয় মানুষ সাপোর্ট করে। ভারতবর্ষে এর প্রত্যক্ষ প্রমাণ আমরা পেয়েছি রামকৃষ্ণ সংঘের ক্ষেত্রে। কারণ রামকৃষ্ণ সংঘ যখন স্বামী বিবেকানন্দ তৈরি করলেন রামকৃষ্ণ মিশন, সেই সময় যারা ভক্ত তারা তো চেষ্টা করছিলেনই, কিন্তু প্রচুর বিরোধিতাও ছিল। এবং বিশেষত রামকৃষ্ণ মিশনকে ব্রিটিশ সরকার ভাবত এরা বোধহয় ওই যারা স্বাধীনতা সংগ্রামী তাদের একটা পরম আশ্রয়স্থল। সেই জন্যে তাদের লালবাজারে এবং পুলিশ ডায়েরিতে অনেক কিছু নোট রামকৃষ্ণ মিশন সম্বন্ধে লেখা আছে। এবং তারপরে বেলুড় মঠে এসেও কয়েকবার পুলিশ রেড হয়েছে, তখন স্বামী ব্রহ্মানন্দ মহারাজ প্রেসিডেন্ট। তারপরে কোথাও কোথাও কেস হয়ে গেছে, বলছে এটা তো বিবেকানন্দের বাগান বাড়ি, ট্যাক্স চেয়েছে মিউনিসিপ্যালিটি। তখন বলা হয়েছে এটা তো রিলিজিয়াস অর্গানাইজেশন, এটা আবার ট্যাক্স কি? রিলিজিয়াস অর্গানাইজেশন তো না, এটা বিবেকানন্দের বাগান বাড়ি, একটা পার্সোনাল ব্যক্তিগত একটা সম্পত্তি, তো ট্যাক্স দেবে না কেন? তখন সেই ট্যাক্সকে এক্সাম করবার জন্য আবার স্বামী শারদানন্দ মহারাজ জেনারেল সেক্রেটারি তাকে হাওড়া কোর্টে যেতে হলো, সেখানে গিয়ে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। এরকম অনেক ঘটনা আছে, প্রচুর বিরোধিতা হয়েছে। তারপরে একটা উদাসীনতা, সেই উদাসীনতার পর্বটা শেষ হয়ে যাওয়ার পরে রামকৃষ্ণ মিশন এখন সারা ভারতবর্ষে শুধু নয়, সারা পৃথিবীতে একটা অ্যাকসেপ্টেড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। ভারতবর্ষে আরও অনেক সংগঠন আছে যারা এই 3টি অবস্থার মধ্যে দিয়ে চলে এখন আপন লক্ষ্যপথে অনেকটাই এগিয়েছে। সংস্কৃতি সংস্থানের সদস্যদের আত্মোৎসর্গের ফলপ্রসূতা আমরা এখন লক্ষ্য করছি। শ্রীরামকৃষ্ণ শ্রীশ্রীমা ও স্বামী বিবেকানন্দের ধ্বজাধারী এই সংগঠনের মধ্যে কোনো মেকি বা ঢং আমি দেখিনি। যা আছে সবটা আন্তরিক, যদিও সীমিত, তথাপি খাঁটি। তাই তার বুনিয়াদও খুব শক্তপোক্ত। কিন্তু তার মধ্যে থেকে যে সাধু ব্রহ্মচারী হবে, ওইটা খই ফুটবে
যার মধ্যে কোনো কলঙ্ক নেই এরকম, সেটা একেবারে যে হয়নি তা নয়। তো লোচনগড়ের আছে না, হ্যাঁ, আগে তো সেই সবগুলো আস্তে আস্তে পরিপক্ক হবে, বুনিয়াদ তৈরি হবে, তারপরে হবে। এখনো পর্যন্ত সেটাও ঠিকই যে এখান থেকে কোনো এখনো পর্যন্ত কেউ সাধু হয়নি। আর সাধু হওয়ার কথা, সংসার ছেড়ে সন্ন্যাসী হওয়ার কথা বললেই না এই হল ফাঁকা হয়ে যাবে, বুঝলে। বৃহত্তর সমাজের সজ্জন নাগরিকবৃন্দ এই সংগঠনের কাজে উত্তরোত্তর আরো সহযোগিতা করবেন, সে ব্যাপারে আমার সন্দেহ নেই। শিবজ্ঞানে জীব সেবার আদর্শে সংস্কৃতি সংস্থান ও তার সঙ্গে যুক্ত অন্যান্য সংগঠনগুলির কার্যধারা রামকৃষ্ণ মিশনের ভাব প্রচার পরিষদের নির্ধারিত পথেই পরিচালিত হয়ে থাকে। ভাব প্রচার পরিষদ বেলুড় মঠে আছে একটা গভর্নিং বডির মতো। সারা ভারতবর্ষে ছোট ছোট নানা রকম সংগঠন রয়েছে যারা রামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শে পরিচালিত, কিন্তু ডাইরেক্টলি রামকৃষ্ণ মিশনের আন্ডারে নয়। সেই আদর্শে পরিচালিত যেসব সংগঠনগুলো রয়েছে তাদের ঠিক ঠিক গাইড করা। অনেক সময় তাদের মধ্যে কনফিউশন হয়, সিদ্ধান্ত নিতে পারে না, এবং ম্যানেজমেন্টে কিছু প্রবলেম হয়। একটু আগে সন্দীপ যেরকম বলছিল যে ছোটদের সুযোগ দিতে হবে, তাদের কাজ করার সুযোগ দিতে হবে, বড়দের সরে দাঁড়াতে হবে। এখানে সংস্কৃতি সংস্থান বা এই যে 9টা সংগঠন, এখানে আমি লক্ষ্য করেছি এই বড়দের সরে দাঁড়াতে কোনো আপত্তি নেই, কিন্তু বহু সংগঠন আছে অন্যান্য জেলায় বা অন্যান্য স্থানে, পশ্চিমবঙ্গের অন্যান্য স্থানে, সেখানে বড়রা কিছুতেই সরতে চায় না, সেই জন্য ছোটরা সুযোগ পায় না। কিন্তু এখানে ছোটোর থেকে উঠে আসছে এই যে সঞ্জয় বিলাস ইত্যাদি, হ্যাঁ, তো সেই ছোটদের সুযোগ দেওয়ার ব্যাপারটা এখানে যথেষ্টই আছে, সেটা তো আমি বলবই, এবং সেই জন্য এটা আরো শক্তপোক্ত হচ্ছে। তো সেই ভাব প্রচারের যে ব্যাপারটা, সেই ভাব প্রচার একটা পদ্ধতিতে চলে, আর এই সংস্কৃতি সংস্থান এটা একটা অ্যাপেক্স বডির মতো যদিও কাজ করছে, কিন্তু এই নিজেও ভাব প্রচার পরিষদের একটা সংগঠন, ভাব প্রচার পরিষদের আন্ডারেই একটা সংগঠন। সুতরাং এও ভাব প্রচার পরিষদকেই ফলো করতে থাকে, এবং অন্যান্য 9টা সংগঠন সবাই ভাব প্রচারের আন্ডারে রয়েছে। সুতরাং একে যে একটা সংস্কৃতি সংস্থানকে একটা যে আলাদা স্ট্যাটাস দেওয়া হবে কোনো দরকার নেই, ইট ইজ অলসো আন্ডার ভাব প্রচার পরিষদ। কিন্তু এর নিজস্ব একটা কর্তব্য আছে, সংস্কৃতি সংস্থানের নিজস্ব কর্তব্য হচ্ছে যে এই বাকি 9টা সংগঠনকে গাইড করা এবং ঠিকঠাক যা চলছে কি চলছে না, বা কোনো জায়গায় কিছু কম পড়ে যাচ্ছে, কোনো উৎসাহের কম হয়ে যাচ্ছে, তাদের আদর্শ সংঘাত হচ্ছে, বা কখনো এই সাধুদের কাছে গিয়ে অ্যাপ্রোচ করতে পারছে না যে আপনারা আসুন আমাদের উৎসবে এসে একটু বক্তৃতা করবেন, তখন সংস্কৃতি সংস্থানকে এসে বলবে, সংস্কৃতি সংস্থান থেকে গিয়ে বেলুড় মঠে অ্যাপ্রোচ করবে, সেখান থেকে কেউ আসবেন সাধু সন্ন্যাসী ব্রহ্মচারীরা, এসে এখানে উৎসব সংগঠন করবেন। এইসব কাজগুলো সংস্কৃতি সংস্থানের। সুতরাং মাভৈ বলে এরা একসঙ্গে এগিয়ে চলেছেন এবং চলবেন। শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মা স্বামীজির চরণে প্রার্থনা করি যেন রাজনীতি ও উন্নয়নের ঝোড়ো বাতাসে এই তরি আসল লক্ষ্যপথ থেকে দিশাহীন না হয়ে পড়ে। আমাদের তথাকথিত উন্নয়ন, সেই উন্নয়ন অনেক রকম তো হচ্ছে এখন, রাজনীতির ছোঁয়া লেগে সেই উন্নয়ন, এটা দেখানো উন্নয়ন। কদিন আগে দেখছিলাম একটা 9 মিটার একটা রাস্তা, সেখানে স্থানীয় এমএলএ তিনি ওই রাস্তাটাকে বন্ধ করে কতগুলো পোস্ট লাগিয়ে দিয়েছেন।
ওই রাস্তাটা হচ্ছে তার বাড়ির সামনে, সেখানে অন্য কোনো গাড়ি যাতে না যায়। এবং ওই পোস্টটা লাগিয়ে দেওয়ার জন্যে কোনো একটা গভর্নমেন্ট বিল পাস হয়েছে, মানে স্থানীয় মিউনিসিপ্যালিটি, এবং সেই বিলে দেখা গেছে যে ৬২,০০০ টাকা খরচ হয়েছে। ওই 9খানা পোস্ট লাগানোর জন্য তার ৬২,০০০ টাকা খরচ হয়েছে, উন্নয়ন হচ্ছে। কাজে রাজনীতি এবং উন্নয়নের ঠেলায় আমরা যেন আমাদের আদর্শ লক্ষ্য না ভুলে যাই, এটাই ঠাকুরের কাছে, শ্রী শ্রী মায়ের কাছে, স্বামীজির কাছে আমার আন্তরিক প্রার্থনা। সকলকে আমার আন্তরিক নমস্কার ও ধন্যবাদ। আমরা শুনতে চাচ্ছি আমাদের এই 25 বছরের রজতজয়ন্তী বর্ষে আপনার কণ্ঠে একটি সঙ্গীত আমরা সকলে শুনতে